আসসালামু আলাইকুম। মেজর ডালিমের সেই ঐতিহাসিক লাইভের পরে ওনার এই টোটাল লাইফটাকে বিশ্লেষণ করা হচ্ছে প্রতিনিয়ত। এমনকি তার সম্পর্কে নতুন তথ্য আসছে। একটা খুবই প্যাথেটিক তথ্য হচ্ছে যে ব্যক্তি জীবনে তিনি আসলে পিতা হতে পারেননি। বাট পিতা না হলেও তিনি একটা পালক সন্তান তিনি অ্যাডপ্ট করেছিলেন। আর সম্ভবত ওই কন্যা তিনি এখন অস্ট্রেলিয়াতে বসবাস করেন। আর এরপরে এই দেশের ছাত্র জনতাকে তিনি এখন নিজের আপন সন্তান তুল্য মনে করছেন। তিনি ভাবছেন ছাত্র জনতারা যেই ঘটনাটা ঘটিয়েছে এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না। এটা ১৯৪৭ তারপর হচ্ছে ৭১, ৭৫, ২০২৪ এগুলা একই সূত্রে গাঁথা। তো যেহেতু একই সূত্রে গাঁথা এখন যারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আছেন তারাও তার সন্তান সমতুল্য অথবা তার কমরেডসের মতনই। কারণ তাদের সকলের মিশনটার একটা প্রধান মিশন হচ্ছে তিনি মনে করছেন যে ভারতের কাছ থেকে এ দেশকে ফ্রি করতে হবে। তাদের প্রধান একটা মিশন হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতি থেকে শেষ করে দিতে হবে অথবা বের করে দিতে হবে। সো এই এথিক্সে এখন আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু সম্পূর্ণ বিশ্বাস করছে। কিন্তু মজার বিষয় হচ্ছে রাজনীতির মাঠে বিএনপি কিন্তু এই জিনিসগুলো পছন্দ করছে না। মেজর ডালিমের বক্তব্য নিয়ে একের পর এক বিএনপি নেতারা কিন্তু নানান ধরনের বক্তব্য দিচ্ছেন। তিনি যখন গতকালকে যে লাইভটা করেছেন, আমি এগুলো নিয়ে পরের একটা ভিডিও করব। তবে ছাত্র জনতাকে তিনি এখন যে অফার করেছেন, আর ছাত্র জনতা যদি রাজি হয়ে যায় তাহলে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়ে যাবে বাংলাদেশে। আর আমার মনে হয় না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার মেজর ডালিমকে তিনি বাংলাদেশে আসার অনুমতি দিবেন। কারণ পরিস্থিতি কোথাকার পানি কোথায় গড়াবে সেটা কেউ আইডিয়াই করতে পারছে না। তো মোটামুটি তারা একজন গার্ডিয়ান হিসেবে এখন মেজর ডালিমকে কিন্তু পেয়ে যাবেন। কারণ এই বিপ্লবের যেই উত্তরসূরি আজকে আমরা যে জুলাই আগস্ট বিপ্লব দেখছি, এখন আমরা যতটুকু বুঝতে পারতেছি তাদের কথায় যে এটা আসলে একটা লম্বা চূড়া চলমান প্রক্রিয়া ছিল। তো তিনি ছাত্রদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছেন, ইভেন ছাত্রদেরকে একটা অফার দিয়েছেন। অফারটা হচ্ছে ছাত্র জনতার যে বিপ্লবী কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডে যদি কোনো রকম অবদান রাখার তিনি সুযোগ পান, তিনি চাচ্ছেন তাদের এই কাজে সম্পৃক্ত হতে। তো তার বক্তব্য যে ছাত্র জনতার বিপ্লবী কর্মকাণ্ডে যদি কোনো রকম অবদান রাখতে পারি, আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থাকে, মানে ছাত্রদের সাথে তিনি কমিউনিকেশন করে তার যে দীর্ঘ জীবনের অভিজ্ঞতা যেভাবে তিনি বঙ্গবন্ধুকে শেষ করে দিয়েছেন, আরও যেই কর্মকাণ্ড করেছেন, কিভাবে তিনি একটা মেটিকুলাস প্ল্যানে তিনি হাঁটছেন, এটা তো প্রমাণিত। তো তিনি বলছেন যে তাহলে আমরা সেটা করতে প্রস্তুত। মানে তিনি নিজে আবার ছাত্রদের সাথে সম্পৃক্ত হয়ে এই জুলাই বিপ্লবের আগস্টের যেই মানে মূল ফসল সেটা তিনি তোলার জন্য ছাত্রদের সাথে একতা ঘোষণা করছেন। তিনি বলছেন যে পিছপা হব না ইনশাআল্লাহ, মানে এখানে যাই হোক তিনি পরিস্থিতিকে মোকাবেলা করার মতন সক্ষমতা রাখেন। বলছে যে আমরা তাদেরকে শ্রদ্ধা এবং বিপ্লবী সালাম, এখন আমরা বলতে তারা একটা টিম ফিল করছেন যে তিনি উত্তরসূরি, পূর্বসূরি, তারা এখন উত্তরসূরি, এবং বলছেন যে সাথে মন থেকে দোয়া করছি তাদের বিপ্লব যেন ব্যর্থ না হয়। তো এখন বিপ্লবকে যেন ব্যর্থ না হয় সেখানে আরেকটা প্রেসক্রিপশন তিনি দিয়েছেন। আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম যে তিনি ছাত্রদেরকে বলছেন যে বিপ্লব শেষ হয়ে যায় নাই, বাট বিএনপি বলছে বিপ্লব শেষ, এখন সংস্কারের জন্য জরুরি। সরকার মনে করছে বিপ্লব শেষ, এখন সংস্কার এবং নির্বাচন জরুরি। আপনি সরকারের উপদেষ্টাদের মধ্যে কারুর মুখে এই মুহূর্তে বাংলাদেশকে যারা লিড করছেন তাদের কারুর মুখেই বিপ্লব এইসব শব্দ আপনি পাবেন না। তারা মনে করছে তোমরা যা করার করে দিছো রাইট নাও, এখন আমাদের কাজ হচ্ছে সংস্কার করা, আর বাকি যে জিনিসপত্রগুলো আছে নির্বাচনে যাওয়ার, আওয়ামী লীগের বিচারের ইস্যুটা এটা একটা পেন্ডিং ইস্যু হয়ে কিন্তু অনেকে থাকবে এমনটাই বলছেন। তো সেইখানে মেজর ডালিম কিন্তু প্রেসক্রাইব করছেন যে তোমরা এখানে থামবা না, চাহে পথ যত শক্ত হোক কঠিন হোক, আর এই বিপ্লবের ফসল ঘরে তোলার জন্য তোমাদেরকেই দায়িত্ব নিতে হবে। চায় কোনো মেডেলধারী, কত বড় স্কলার, কতগুলা মেডেল আছে ফ্যাক্ট না, বিপ্লব ব্যাহাত হয়ে যাবে। এখন আবার অনেকেই কিন্তু এটা নিয়ে বলছেন যে আপনাদেরকে এগুলা করানোর জন্য কি আমরা উপদেষ্টা পদে বানাইছি, আপনারা কেন এটাকে ওইভাবে করতে পারেন না, বা নানান ধরনের ইস্যুগুলো প্রতিনিয়ত যেগুলো আসে যে কেন শেখ হাসিনাকে আপনারা ফিরিয়ে আনতে পারেন না, কেন এটা পারতেছেন না, কেন আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে গণগ্রেপ্তার করা হচ্ছে না, মানে এখানে নানান বক্তব্য কিন্তু আছে। এখন আমরা আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের নেতাদের যে মনোভাব দেখছি, মেজর ডালিমের যে মনোভাব দেখছি, এটার মধ্যে কিন্তু একটা পজিটিভ কানেক্টিভিটি অনেকেই বলছেন যে আছে, যে না ঠিক আছে, তারা মানে মিশন ভিশন ওয়ান কাইন্ড অফ সেম। তো সেই ক্ষেত্রে ছাত্ররা উনি যেই অফার করছেন ছাত্রদেরকে, তারা যদি এই অফারটা মাইনা নেয় বা তারা যদি তাকে সম্পৃক্ত করে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সবার আগে বিপদে পড়বে, সবার আগে। দ্বিতীয়ত এটা মাইনা নিয়া তিনি বাংলাদেশে আসবেন, তাকে সরকার এই সুযোগ দিবে না।
ইভেন বিএনপিও ভবিষ্যতে দিবে না, এটা অ্যাডভান্স বলে যাচ্ছি। ভিডিওটা থাকবে, আর দিলে আমি খুব আশ্চর্য হব, কারণ সব কিছু জিনিস আইডিয়া করা যায়। তো হয়তো এখন থেকে এমনিতে যোগাযোগ থাকতে পারে, কারণ প্রযুক্তির যুগ। তিনি হয়তো নানান পরামর্শ দিতে পারেন ছাত্রদের আগামী দিনে কী করণীয়, যেহেতু একটা কমিউনিকেশন হয়ে গেছে, তারা একটা টিম হিসেবে কাজ করছে। তো সামনে বিএনপির জন্য বা জামাত ইসলামের জন্য নির্বাচন ইস্যুতে হয়তো একটু সমস্যা হতে পারে, বাট এমনিতে বিএনপির জন্য আসলে একটা নেগেটিভ দিন আসবে। দেখা যাক কী হয়। আসলে এখন কোনো কিছু আগ বাড়িয়ে বলা যায় কোনোভাবেই যেন মেজর ডালিমের ইস্যুটা এই মুহূর্তে মিডিয়াতে থামছে না, কারণ তিনি পুরো জাতিকে হিলাই রাখছেন। এতদিন যাবৎ এই মেজর ডালিমের একটাই পরিচয় ছিল, যে তিনি বঙ্গবন্ধু এবং তার যে পরিবার, তাদেরকে হত্যার নেপথ্যের একজন প্রধান কারিগর। তো এরপরে গতকালকে তার লাইভের গুরুত্বপূর্ণ অংশগুলো যেহেতু আলোচনা হচ্ছে, আমরাও আরেকবার আলোচনা করছি, কারণ তার এই বক্তব্য, তার ছাত্রদেরকে প্রতি আহ্বান, সব কিছু মিলিয়ে আমি আবারও বলছি যে বিএনপি একটা বড় ধরনের ঝামেলায় পড়তে যাচ্ছে। ইভেন তারেক রহমান বা বেগম খালেদা জিয়া মেজর ডালিমকে ক্ষমা করবেন না, আমি এটা অ্যাডভান্সই বলে দিতে পারি। যে আপনি কিভাবে বলবেন ভাই যে কোথাও না কোথাও বিএনপির কাছে তো তিনি পছন্দের মানুষ ছিলেন এতদিন যাবৎ, কোথাও না কোথাও। তো এখন কেন রাতারাতি মেজর ডালিম বিএনপি তার প্রতি উল্টায় যাবে, বা ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলেও মেজর ডালিম কিন্তু বাংলাদেশে যেতে পারবে না? কেন পারবে না? আসুন হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। আওয়ামী লীগের সাথে মেজর ডালিমের যেই দুঃসম্পর্ক বা যেই ক্ষোভ গোস্বা আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন, তো এটা কখনোই আসলে দূর হবে না। এবার নতুন করে শুরু হয়েছে মেজর ডালিমের গতকালকে লাইভ সাক্ষাৎকারের পর, কারণ খুবই সেন্সিটিভ দুইটা কথা তিনি বইলা বসছেন। গেল 50 বছর যাবৎ আওয়ামী লীগ কিন্তু দাবি করছিল টেকনিক্যালি, বাট এখন এটা প্রমাণিত সত্য হয়ে গেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পেছনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি জড়িত। আওয়ামী লীগ প্রতিদিন বলতো, বিষয়টাকে সবাই হাস্যরসে নিত। আমিও কখনো পার্সোনালি এটা বিশ্বাস করি নাই, কিন্তু মেজর ডালিম যখন গতকালকে আইসা বললেন যে জিয়া তাদেরই একজন ছিল, ইভেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই বঙ্গবন্ধুকে ক্ষমতা থেকে সরানো হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতায় আনা হবে, এই যে বক্তব্যটা তিনি দিয়ে বসছেন, যে 25 বছরের একটা ম্যাটিকুলাস প্ল্যান নিয়েছিলেন। ইভেন একটা পার্টি ছিল, মেজর ডালিমের চোখে বঙ্গবন্ধু ভারতের দালাল ছিল, তাকে সরাতে হবে, বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বানাতে হলে শেখ মুজিবকে সরানোর বিকল্প নাই। তো এটা যে কোনো ওয়েতে হোক তারা সরিয়ে দিয়েছেন। তো এখানে এখন দেখেন জিয়ার উপরে, শহীদ প্রেসিডেন্ট জিয়ার উপরে যে দোষটা তিনি এই মুহূর্তে চাপাই দিচ্ছেন, এখন তার বক্তব্যের বাকি অংশ যদি সত্য হয় তাহলে এটাও সত্য। তার অনেক বক্তব্য নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিএনপি আপনার কোনো ধরনের মন্তব্য ওইভাবে করছে না। নাম্বার 2, আপনার তিনি আরেকটা দিচ্ছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে, শব্দটা বুঝছেন তো, এটাও তো একটা ফেসিজম বা ফেসিবাদী। যারা ফেসিস্ট তারাই তো ক্ষমতাকে কুক্ষিগত করে রাখে। তার মানে তিনি শহীদ জিয়াকে অপরপক্ষে ফেসিস্ট বা ফেসিজম হিসাবেই কিন্তু দেখাইতে চাইছেন, যেখানে বিএনপি দাবি করছে যে ফেসিবাদের পতন ঘটিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো মেজর ডালিম সরাসরি বলছেন জিয়া তার ক্ষমতাকে কুক্ষিগত করতে সেনা পরিষদের মানে আর্মিদের মধ্যে 4,500 লোককে মেরে ফেলেছিলেন। তাহলে তার এই বক্তব্যে সেনাবাহিনী কি বিএনপির প্রতি আর পজিটিভ, বা জিয়া পরিবারের প্রতি এতদিন যে পজিটিভ মেন্টালিটি ছিল সেই মেন্টালিটিতে তারা কি আদৌ আর থাকবে? আরও গুরুত্বপূর্ণ, বেগম খালেদা জিয়ারও তিনি কিন্তু ছাড়েন নাই। তিনি বলছেন যে তার স্ত্রী নিম্মির ক্যান্সার ছিল, তাকে হাউস অ্যারেস্ট করে রাখা হয় 1996 থেকে। 1996তে আওয়ামী লীগ ছিল, তো এমনকি আওয়ামী লীগ যাওয়ার পরেও খালেদা জিয়ার যুগেও নিম্মি আসলে বিপদে ছিল, পাসপোর্ট দেন নাই, ফলে ক্যান্সারেই মারা গিয়েছেন তার প্রিয়তমা স্ত্রী নিম্মি। এরপরে আরেকটা জিনিস তিনি বলছেন, যেটাতে শহীদের সংখ্যা 3 বা 30 লক্ষ, কিভাবে 3 লক্ষ থেকে 30 লক্ষ হয়ে গেছে সেটা নিয়ে তিনি একটা ব্যাখ্যা দিচ্ছেন। তার এই ব্যাখ্যাটা যদি সঠিক হয় তাহলে বিএনপি যে এত বছর, বা বিএনপির যারা, বিএনপিতে অনেক পরিমাণ মুক্তিযোদ্ধারা আছেন কানেক্টেড, এমনকি অনেক বড় বড় মানুষ এখনও জীবিত আছেন, তো তারাও যে বলেন প্রতিনিয়ত 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, তাহলে তারা কি মিথ্যা কথা বলে আসছেন? একজন মেজর ডালিমি সত্যি কথা বলছেন? আর মেজর ডালিমি যদি সব সত্যি বলে থাকেন তাহলে তো এগুলোর অধিকাংশ তাই আওয়ামী লীগের তো ভাই বাদই দেন, আওয়ামী লীগ তো শেষ, এখন তো বিএনপির উপরে এসে বর্তাবে। ইভেন আমরা জানি 2 লক্ষ মা বোন পাকিস্তানের সেনাদের কর্তৃক ধর্ষণের শিকার হয়েছিল। এটা একটা আইডিয়াগত শব্দ, হয়তো এদিক সেদিক হতে পারে, কিন্তু তিনি বলছেন যে তিনি মাত্র 2 জনকে চিনেন।
তাহলে বিএনপিও এত বছর যাবৎ যে বক্তব্যগুলো দিয়ে আসছে অন্তত স্বাধীনতার ইস্যুতে, তো সেখানে তাদের এই বক্তব্যগুলো তখন একটা কাউন্টার পজিশনে পড়ে যায়। তো মেজর ডালিমের এই লাইভটা আমি একটু আগে বলছি যে মেজর ডালিমের এই লাইভটা বেসিক্যালি ফায়দাজনক হচ্ছে জামাত ইসলামের জন্য। তিনি তার পুরা ঘটনার মধ্যে জামাত নিয়ে একটা শব্দ বলেন না। ইভেন তার যেই ভালোবাসার জায়গাটা সেটা কিন্তু পাকিস্তানের পক্ষে খুব শক্ত একটা অবস্থান ছিল তার পুরা ভিডিওর মধ্যে। তো সেখান থেকে আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পথে সেনাবাহিনীর একটা সফট কর্নার বিএনপির প্রতি ছিল। এখন যখন এই শব্দগুলো তিনি এসে বললেন 4,000, 4,500 থেকে 4,000-ই সম্ভবত শব্দটা বলছিলেন। যাই হোক, তো মানে মাইরা ফেলছেন জিয়াউর রহমান তার ক্ষমতায় থাকার জন্য কাকে? সেনাবাহিনীর সদস্যদের। তো সেনাবাহিনীরই তো এত বড় ক্ষতি, তাইলে আওয়ামী লীগও করে নাই। তিনি কিন্তু বলেন নাই। আপনি দেখেন, তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাংলা জানতেন না, তিনি বাংলায় লিখতেও পারতেন না। তারপর কোরআন শপথ করা, তিনি সেই শপথ থেকে সইরা গেছেন। আপনি বলছেন যে শব্দগুলোর যদি আমরা অর্থ বা ওজন ফিল করতে চাই, মেজর ডালিমের প্রত্যেকটা কালকের লাইফটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে বিএনপিকে। ইভেন জিয়াউর রহমানের যেই ছবিটা সব জায়গায় থাকে, যে কোদাল গেঞ্জি, বলছিলেন যে এগুলা এক ধরনের মানে প্রদর্শন করা হচ্ছিল। আমার তো এগুলা কথা না, লাইভটা এখনও আছে এই পেজে, ওনার ইউটিউব চ্যানেলে, সাংবাদিক ইলিয়াসের। এই সকল তথ্যগুলো বিএনপির জন্য এই মুহূর্তে ভোটের মাঠে কি পরিমাণ যে ক্ষতি করছে, এটা শুধুমাত্র বিএনপি এখনো অনুধাবন করতে পারে। অনেক দিকে ক্ষতি হয়ে গেছে বিএনপির জন্য। তো কেউ কেউ বলছিলেন যে ওই যে ইনফোটিউবের সাংবাদিক শাহেদ বলছিলেন যে সাংবাদিক ইলিয়াস তিনি নাকি জামাতকে ক্ষমতায় আনতে চান। তো এটা কি আসলে ওই রকমই কোনো কিছু? মেজর ডালিমের এই ইস্যুটাতে বরঞ্চ গতকালকে মেজর ডালিম যেই কথাগুলো বলছেন, বঙ্গবন্ধু ভারতের দালাল, এই ছাড়া পুরা লাইভের মধ্যে আওয়ামী লীগের জন্য নেগেটিভ হয় আপনি কোনো কিছু এখানে খুঁজে পাবেন না। এখানে শেখ পরিবার কতটা আন্তরিক ছিল, নিম্মির সাথে তার পরিবার কতটা ভালো ব্যবহার করছিল, বঙ্গবন্ধু তিনি কিভাবে তার স্ত্রীকে নিজের মেয়ের মতন জড়ায় ধরছিলেন, গাজীরে পায়ে ধরাইতে চাইছিলেন, এই জিনিসগুলো আপনি দেখেন। তার পুরো লাইভের মধ্যে ব্যক্তি ইস্যুতে বা অন্য ইস্যুতে আপনি বঙ্গবন্ধুর কোনো নেগেটিভিটি পাইছেন? বাস্তবতা ছিল না। পলিটিশিয়ান হিসেবে যাই হোক, মানুষ হিসেবে বঙ্গবন্ধুর তিনি এখানে পজিটিভলি কিন্তু ভাইব করছেন। তারপর শেখ রেহানা বা তাদের পরিবার, বঙ্গবন্ধুর স্ত্রী, সবার সম্পর্কেই। ইভেন শেখ কামাল নিয়ে যে কথিত কথাটা ছিল এত বছর আমরা পিনাকিদারে শুনছি, সাংবাদিক ইলিয়াসও বলছিলেন। তো এখন তিনি যখন আইসা এগুলা বইলা দিলেন, এটাতে কি হলো? ওয়ান কাইন্ড অফ আওয়ামী লীগের জন্য কিছুটা হলেও পজিটিভ হয়েছে, বাট পুরাটা লাইফ ক্ষতিগ্রস্ত করছে বিএনপিরে। আর যেহেতু সামনের নির্বাচন, কেউ কেউ এটাও বলার চেষ্টা করছেন যে ইচ্ছাকৃতভাবে এখন আনা হয়েছে কেন, নির্বাচনের আগে বিএনপির অবস্থানটা ক্লিয়ার করার জন্য, যে বিএনপি আসলে কি করছে। তবে আমার পার্সোনাল ধারণা, সাংবাদিক ইলিয়াস আওয়ামী লীগকেই কাউন্টার করার জন্য মেজর ডালিমরে তিনি নিয়ে আসছিলেন। এখানে অন্য পরিকল্পনা হয়তো নাও থাকতে পারে, কারণ যখন তিনি প্রশ্ন করেছিলেন মেজর ডালিম তিনি কথা বলছিলেন একটা কথার সাথে আরেকটা রিলেটেড, সেখান থেকে তিনি অনেকগুলো শব্দ সামনে নিয়ে আসছেন। তো এই টোটাল ফায়দাটা এটা কিন্তু জামাতের জন্য যাচ্ছে। এটা হয়তো অনেকে বোঝার যারা বুঝবেন, যারা বোঝার না তারা বুঝবেন না। তো তার বক্তব্য নিয়ে অনেক বিতর্ক তর্ক তৈরি হয়ে গেছে ইতিমধ্যে, হয়তো আরও চলবে এই গসিপ আগামী 2-3 দিন, নতুন কোনো ইস্যু আসার আগ পর্যন্ত। ভালো থাকুন।